আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আশিক ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমরা পড়াশোনা করব আমাদের রসায়নের পদার্থের গঠন এই অধ্যায়টা নিয়ে। এটা আমাদের নবম দশম শ্রেণীর সর্বপ্রথম শিওর সিকিউ টাইপের একটা চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে দেখা যায় এক সেট সিকিউ কোয়েশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটাকে অবভিয়াসলি আমাদের খুব ভালো মতন পড়াশোনা করতে হবে, এবং এই চ্যাপ্টারের লেকচারটা আমরা আশা করি 2টা লেকচারের ভিতরে কমপ্লিট করে ফেলবো। তার ভিতরে পার্ট 1 আজকে আমরা পড়বো একেবারে বেসিক থেকে পরমাণু মডেল অবধি। তো আমি তোমাদের ক্লাস করার ক্ষেত্রে এতটুকু কথা অন্তত বলবো যে ধরো কন্টেন্টের ভিতরে যা কিছু আছে ইনশাল্লাহ আমি সব ঠিকঠাক মতন বুঝিয়ে পার হবো। তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে তুমি একাডেমিক লাইফে যেহেতু পড়াশোনা করছো সুন্দর মতো নোট ডাউন করে পড়বা, ঠিক আছে? নোট ডাউন করে বলতে যে জায়গাগুলো আমরা মার্ক করে বলবো, যে জায়গাগুলো আমি করাবো এখানে তোমাকে, সবগুলোই খুব ভালো মতন নোট ডাউন করবা। সো চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি লেকচারটা। আচ্ছা, সো চ্যাপ্টারের শুরুটাই তুমি দেখতেছো পদার্থের গঠন। মানে সাপোজ একটা পদার্থ আছে যেটা যে কোনো কিছু হতে পারে, মাটির একটা টুকরা হতে পারে, কাঠের একটা গুঁড়া হতে পারে, এখান থেকে শুরু করে তোমার হাতে স্টিল, চেয়ারের কাছে প্লাস্টিক, সুতা, হেড, হোয়াট এভার যাই থাকুক না কেন তোমার হাতের কাছে, ঠিক আছে? এইটাকে ভাঙতে 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 যত ছোট করতে পারো তুমি, যত ছোট করতে পারো। সো এটার ইতিহাস আছে কিছু। ইতিহাসটা কেমন চলো আমরা দেখে ফেলি। ফার্স্ট অফ অল এখানে একটা প্রথমে প্রিলিমিনারি ছবি দেওয়া আছে, যে ছবিটা রিলেটেড আইডিয়া তোমার, আমি যদি তোমাকে একটু নেওয়াই তাহলে তুমি কাইন্ড অফ চিন্তা করো গোল গোল আকৃতির যে জায়গাগুলা, এগুলা অন টাইপস অফ অরবিটাল। হ্যাঁ, মানে অন টাইপস অফ গঠন, অরবিটালও বলবো না এখন তোমার সামনে আমি, অন টাইপস গোল গোল স্ফেয়ার আকৃতির, গোলক আকৃতির। দেখো ভাইয়া, ডাবল ডাম্বেল মানে ডাম্বেল টাইপের যেটা, এই যে ডাম্বেল টাইপের সেটা এক ধরনের, ডাবল ডাম্বেল টাইপের সেটা এক ধরনের, ঠিক আছে? আর এই যে এরকম কমপ্লেক্স গঠনের যেটা সেটা আর এক ধরনের। এতটুকু জেনে থাকো খুশি। সো দেয়ার আর অ্যাকচুয়ালি 1 2 3 4 4 টাইপের এরকম গঠন হয়। এটা নিয়ে আমরা ভিতরে ডিটেলস আকারে জানবো। তুমি জাস্ট এতটুকু জেনে থাকো, আচ্ছা এগুলো টাইপেরও বোধহয় কিছু হয়, কি হয় না হয় সবই আমরা একটু পরে জানবো। সো প্রথমে দেখো, খুব প্রিলিমিনারি কথাবার্তা বলা আছে যে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আসলে কি দিয়ে তৈরি, এটা নিয়ে কি আমরা চিন্তা করেছি কখনো? যিনি সর্বপ্রথম চিন্তা করেন তিনি হচ্ছেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। সর্বপ্রথম চিন্তা করেন, এবং উনি বললেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য, যার নাম দেন তিনি হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম যে একটা শব্দ আমরা পেলাম, এই যে এরকম একটা টোটাল স্লাইড বা একটা যদি থিওরিটিক্যাল টোটাল একটা প্যারা, এই প্যারা থেকে আমাকে পড়তে হবে, জানতে হবে কি সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণিকা সম্পর্কে আমাদের যিনি আইডিয়া দেন বা ধারণা দেন তিনি হচ্ছেন গ্রিক দার্শনিককে ডেমোক্রিটাস। এবং উনি কি বলেন, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক, এই কথাগুলো মাথায় রাখতে হবে। উনি যা যা বলছিলেন, ক্ষুদ্রতম অবিভাজ্য একক, এই অবিভাজ্য এককটা কে ভাইয়া? অ্যাটম। উনি এটার নাম দেন অ্যাটম। আমরা এই কথাটুকুই জানবো। ওকে, অ্যাটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটা কোনো গ্রহণযোগ্যতা পায়নি ওই সময়। ওকে, অবশেষে 1803 সালে আরেকজন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটা মতবাদ দেন যে প্রত্যেক পদার্থ অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই কণার নাম দেন হচ্ছে অ্যাটম। এখন স্বীকৃতিপ্রাপ্ত কে হলেন আসলে? এই যে জন ডাল্টন। ডেমোক্রিটাসের পরে, ডেমোক্রিটাস কিন্তু ধারণা দিয়ে গেছিলেন কিন্তু কোনো প্রমাণ দিয়ে জানতে পারেননি, তাই আমরা ডাল্টনের এটাই বেশি মানে স্বীকৃতিপ্রাপ্ত, তো সেটার কথাই আমরা জানি। জন ডাল্টন বলেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। পরমাণুই হচ্ছে আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আর অণু হচ্ছে আমাদের যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আমরা সেটা ধীরে ধীরে যাব। এরপরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। এরপরে আবার উনি যে ভুল এটাও প্রমাণিত হয়ে যায়, পরমাণু অবিভাজ্য নয়। পরমাণুকে ভাঙলে কি পায় বলো তো ভাইয়া? ইলেকট্রন পাই, প্রোটন পাই এবং নিউট্রন পাই। এই তিনটা আমরা পাই না? আমরা জানি। আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে এগুলো অবিভাজ্য, তোমার একটা ইনফরমেশনের জন্য বলে দিই আমরা, এগুলো অবিভাজ্য না। এদেরকে ভাঙলে আবার আমরা পাই হচ্ছে ভাই কোয়ার্ক। কি পাই বলো তো? কোয়ার্ক পাই, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এগুলো সম্পর্কে আমরা আরও ফার্দার পরে আরও তোমাদেরকে হচ্ছে ডিটেলস আর কি জানাবো। আপাতত আমাদের যতটুকু জানা দরকার সেগুলো আমরা পড়ে ফেলি। এদের ভাঙলে পরমাণুর থেকেও ক্ষুদ্র কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। পরমাণুর বিভিন্ন মডেল এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়ে আলোচনা করা হবে। এক্স্যাক্টলি শুরু হচ্ছে ধরো বেসিক জিনিসপাতি, ঠিক আছে? সো সর্বপ্রথম আমাদের কে কথা বললেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। উনি বললেন অ্যাটম, কিন্তু উনি কোনো প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যেতে পারলেন না। ওকে, তারপরে তারই সুবাদে 1803 সালে বৈজ্ঞানিক ব্যাখ্যা স্বরূপ একজন আমাদের পরীক্ষালব্ধ ফলাফল দিয়ে বললেন কে? জন ডাল্টন। তিনিও তার সম্মানার্থে বা তার প্রতি অনার দেখিয়ে এটার নামটা কি রাখলেন?
অ্যাটমই রাখলেন এবং সেটার নাম দিলেন পরমাণু। পরবর্তীতে আবার এটা প্রমাণিত হয়ে গেল যে পরমাণু আমাদের অবিভাজ্য নয়, এটাকে ভাঙলে কি পাওয়া যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। দেখো আমরা যে ধরো অ্যাবাউট 4টা থেকে 5টা মতন এই যে কন্টেন্ট মানে স্লাইডগুলো পড়ে ফেললাম, এখান থেকে তোমাকে নোট করতে হবে কি, এই যে লাস্টে আমি যে কথাটুকু বললাম এতটুকু, আর কিচ্ছু না। বাকিটুকু তো তুমি পড়ছোই, বাকিটুকটাই তুমি রিডিং দিবা, পরীক্ষার আগের রাতে যে কথাটুকু বললাম সেটুকু তুমি পড়ে যাবা, তোমার আটকানোর কোনো জায়গা থাকবে না, তুমি ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, ওকে। তো চলো ভাই আমরা তাহলে ফার্দার একটু সামনে এগাই। এবার চলে আসে আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থ। সো এলিমেন্ট কোনটা আর হচ্ছে কম্পাউন্ড কোনটা। মৌলিক যৌগিক পদার্থকে ভাঙলে আমরা পাবো হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক পদার্থ নিয়ে গঠিত আসলে যৌগিক পদার্থ, ব্যাপারটা এরকম। ওকে, সো চলো আমরা দেখি মৌলিক পদার্থ সম্পর্কে। ফার্স্টে মৌলিক পদার্থ, তোমরা নিশ্চয়ই সোনা, রূপা, লোহা দেখেছো। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন সেখান থেকে তুমি সোনাই পাবা, তাই না? আর কিছু পাবা না। রূপা এবং লোহার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ব্যাপারটা এরকম। সাপোজ সোনার একটা বার, এই সোনার বারটাকে তুমি যতই ভাঙো সেখান থেকে অ্যারামই পাবা। সোনাকে প্রকাশ করা হয় কি, অ্যারাম। অনেক সময় দেখবা আই লাভ ইউ দিয়ে ওখানে বলা আছে আই লাভ গোল্ড, এমন দেওয়া। মিমটা তোমাকে শেয়ার করে দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমাদের জেনজি জেনারেশনের মিম, যদিও আমিও জেনজি আসলে, হোয়াট এভার। আই লাভ গোল্ড, হ্যাঁ মিম, বাট ইউ না এ ইজ সাইলেন্ট হেয়ার। তারপরে ক্যাপশন কি দিবে জানো? ক্যাপশন দিবে হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আচ্ছা বলো তো, আই লাভ গোল্ড বাট এ ইজ সাইলেন্ট হেয়ার, এখানে এ কোথায়? নাই তো। সো গোল্ডের সংকেত আসলে কি বলো তো ভাইয়া? এ ইউ বা অ্যারাম। সো এই যে এ ইউ এর ভিতরে যদি এটা সাইলেন্ট হয়ে যায় তাহলে কি হয়ে যায়? আই লাভ ইউ হয়ে যায়। দেখছো কি ব্রেন খাটায়া মিম। সো তোমাদের এই মিম বোঝার জন্য আসলে মানে অ্যাটলিস্ট অ্যারাম দিয়ে যে স্বর্ণ বোঝায় এতটুকু তোমাকে জানতে হবে। হট এভার, চলো খুবই মজা করলাম, পুরাই লেম একটা মজা। যাকে এবার আসো, রূপা এবং লোহার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পদার্থকে ভাঙলে সেই পদার্থই পাওয়া যাবে, এই ধরনের পদার্থকে আমরা বলবো হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে, যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যেটাকে ভাঙছি সেটাই পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক পদার্থ। ওকে, এরকম আরও কিছু মৌলের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন। এই যে এগুলাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এ পর্যন্ত কয়টা আবিষ্কৃত হয়েছে বলো? 118টা। এগুলোর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো গবেষণাগারে তৈরি করা যায়, সেগুলো হচ্ছে আসলে তেজস্ক্রিয়। এগুলোকে কৃত্রিম মৌল বলে বা তেজস্ক্রিয় মৌল। তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের বিভিন্ন ধরনের মৌল রয়েছে? তুমি কি জানো? আসলে ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, এই ধরনের যে কৃত্রিম মানে মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার আমার শরীরেও আছে এবং সেগুলো আমাদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ উপাদান, বুঝছো? সো কথাটা এরকম, এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এবার আসলে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের কনসেপ্টটা এক্স্যাক্ট এর উল্টো। তো মৌলিক পদার্থকে ভাঙলে শুধু যেই পদার্থই পাওয়া যায়। পানিকে যদি ভাঙো, পানিটাকে বলো তো H2O, এটাকে আমরা কি বলি? একটা পানির অণু। পানিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কি কি পাবো বলো তো? হাইড্রোজেন পাবো না? দুইটা পাবো হচ্ছে বা হাইড্রোজেন পরমাণু, একটা পাবো হচ্ছে আমরা অক্সিজেন পরমাণু। এমন পাবো না? এমন পাবো না? সো তাহলে পানিটা কি একটা মৌলিক পদার্থ হলো? না। বাট এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এরা কিন্তু ঠিকই মৌলিক পদার্থ। সো এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে যদি একটা অর্থবোধক কোনো কিছু আসে সেটাকে আমরা বলবো যৌগিক পদার্থ। ঠিক আছে, দেখো তবে কিন্তু দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। আবার লেখার চকচকে যদি ভাঙা যায়, লেখার চকচকে না, লেখার চককে যদি আমরা ভাঙি তাহলে সেখানে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন এই তিনটি মৌল পাওয়া যাবে। সো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা তার অধিক মৌল পাওয়া যায় বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা বলবো যৌগিক পদার্থ। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে, এটা ফিক্সড থাকতে হবে। ঠিক আছে, এটা একটা সার্টেন রেশিও এবং এটা একই থাকা লাগবে। ঠিক আছে, ওকে। সো যেমন দেখো, যেখান থেকেই তুমি পানির নমুনা সংগ্রহ করো না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সবসময় 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন থাকবে এবং সেখানে হাইড্রোজেন অনুপাত যদি আমরা অক্সিজেন করতে চাই তাহলে সেটাকে 2:1 পাওয়া উচিত, মাস্ট বি, না হলে ওই পানিটা কন্টামিনেটেড অথবা ওটা নর্মাল বা সাধারণ পানি না। আচ্ছা, যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসীয়, বাট পানি যেটা তৈরি হলো তাদের দুইজন মিলে সেটা কি আসলে তরল, সেটা আলাদা হইতেই পারে। ওকে, বাট যৌগ পানি সাধারণ অবস্থায় তরল। ঠিক আছে, চলো আমাদের বোঝা শেষ। এবার চলে যাবো আমাদের গুরুত্বপূর্ণ অংশ, বেসিক মোটামুটিভাবে আমাদের ক্লিয়ার। চলে যাব হচ্ছে আমাদের এই অংশের ভিতরে, সেটা হলো পরমাণু এবং অণু, অ্যাটম এবং মলিকুলস। এই জিনিসগুলা, অ্যাটম কি, মলিকুলস কি, কাইন্ড অফ মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পড়ে ফেললাম না, ততটাই বলতে পারো। পরমাণুকেই আমরা বলবো হচ্ছে সাপোজ মৌলিক, অণুকেই বলবো হচ্ছে আমরা ভাইয়া যৌগিক। যৌগিক, ওকে। দেখি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যেটা, সেটাই হচ্ছে পরমাণু, বললাম, যার মধ্যে মৌলের গুণাগুণই থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান, জানা কথা আমাদের। একই রকমভাবে যদি তাদের একটু কথা শুনি আমরা, 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা অণু বলবো।
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা অণু, এটাও তুমি বলতে পারো, নো প্রবলেম। আবার দুই বা ততোধিক পরমাণু যদি যুক্ত থেকে কোনো একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে তাকেও আমরা কি বলতে পারি? অণু বলতে পারি। যেমন ধরো এই যে O2, এটা হচ্ছে অক্সিজেন অণু। এগুলো কিন্তু বিলিভ মি এই এসএসসি থাকাকালে ভালোই একটা প্যাচ লাগে। ও কি O2 কি, কোনটার নাম কি বলবো? সো অক্সিজেনের অণু যেটা, এটা হচ্ছে খুব ভালো মতন বুঝো, এটা হচ্ছে O2। অক্সিজেনের পরমাণু যেটা, অক্সিজেন পরমাণু, সেটা কি আমাদের ও, শুধু ও। আচ্ছা, এখানে আমি তোমার ভিতরে এখন একটু ঝামেলা না, কনসেপ্টটা বেশি বিল্ড আপ করে ফেলি। সেটা হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি যে হিলিয়ামের অণু কোনটা, হিলিয়ামের অণু, হিলিয়ামের হিলিয়ামের অণু, হিলিয়ামের অণু বললেও HE হবে, পরমাণু বললেও কি হবে বলো তো? HE হবে। ও কি দুই বা ততোধিকের সাথে যৌগ গঠন করে? না, এটাও কি হবে? HE হবে। ঠিক আছে, আমি যদি এরকমভাবে তোমাকে বলি আমাদের সালফারের অণু কয়টা বা ফসফরাসের অণু কয়টা? ফসফরাসের নাম শুনছি না ভাই আমরা? ফসফরাসের অণু সংখ্যা কয়টা? ফসফরাস, ফসফরাস যদি আমরা চিন্তা করি পরমাণু, ফসফরাস পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের জন্য পি, ফসফরাসের পরমাণু। বাট ফসফরাসের অণু এটা কিন্তু P2 না ভাইয়া। কি দেখবা? ফসফরাসের অণু হয় হচ্ছে P4, এটা P4 আকারে থাকে, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। সালফার, সালফার এর অণুটা আগে দিই। হ্যাঁ, অক্সিজেনের যেমন O2, সালফারের এটা কি S2 না S8, এ আবার অষ্টাতলকীয়, মানে 8টা করে থাকতে পছন্দ করে। পরমাণু কোনটা বলো তো? সিম্পল সালফার, পরমাণু সিম্পল সালফার। দেখো এই যে কয়টা ইনফরমেশন তুমি জানলে না, খুব ভালো মতন করে তুমি তোমার খাতার ভিতরে নোট ডাউন করে ফেলবা। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পারছি আমরা যতটুকু পর্যন্ত এখন অবধি করলাম। তাহলে আমাদের মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা, একেবারে সব থেকে ছোট যে কণিকা, সেটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু। আর দুই বা ততোধিক পরমাণু মিলে যখন একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, সেটাকে বলবো আমরা হচ্ছে অণু। এমন। তো এখন কথা হলো, তাহলে পরমাণুকে যদি আমরা ভাঙি, তাহলে আর কোনো ক্ষুদ্রতম একক পাবো না, ইলেকট্রন প্রোটন নিউট্রন কিছু কণা পাবো। কিন্তু যদি আমরা অণুকে ভাঙি, তাহলে আমরা কি পাবো বলো? পরমাণু পাবো প্রথমে, তারপরে পরমাণুকে ভাঙলে তো আর কি ওইটা। সো আমরা অণুকে বলতে পারি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, বা মৌলিক পদার্থ একত্রিত হয়ে যেটা তৈরি হয় সেটা অণু বলতে পারি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলতে পারি হচ্ছে পরমাণু। এই হচ্ছে মুদ্রা কথা এখানকার। এখন তোমাকে আমি কয়েকটা ধরনের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। কারণ হিলিয়ামের অণু আর পরমাণু এক কেন বলো তো? কারণ তো নিষ্ক্রিয় গ্যাস, ও তো আমার কারোর সাথে বন্ধন গঠন করে থাকে না। সো ও আমার একক অবস্থাতেই, সেটাকে আমরা অণুও বলতে পারি, সেটাকে আমরা পরমাণুও বলতে পারি। ক্লিয়ার? ওকে। অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি কার্বন ডাইঅক্সাইড অণু গঠন করে, যেটা এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি আসলে একটা অণু। এখানে পরমাণু কে কে আছে? পরমাণু কে কে আছে? এখানে পরমাণু আছে হচ্ছে কার্বন একটা, অক্সিজেন দুইটা। এই হচ্ছে এখানকার কথা। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগের অণু বলে, যৌগের অণু বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড। ওকে, এরপরে চলে আসো মৌলের প্রতীক। এটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা তো রসায়নের ধারাটা কেবল শুরু করতেছি। যেমন ধরো আমি তোমাকে বলতেছি, হাইড্রোজেনকে যে আমরা H দ্বারা প্রকাশ করি, হিলিয়ামকে যে দ্বারা He দ্বারা প্রকাশ করি, লিথিয়ামকে যে আমরা Li দ্বারা প্রকাশ করি, এই যে এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ওকে। সো মৌলের প্রতীক, মৌলের প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এটা কিন্তু প্রায় আসে ভাইয়া। প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য কি? একটা ফেমাস খ নাম্বারের কোশ্চিন, খ নাম্বার লিখে রাখো। প্রতীক আমরা পড়বো, প্রতীকও পড়বো, সংকেতও পড়বো। প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য কি? প্রতীকটা কি বলো? ওই যে বললাম, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন যে নাম, সেটার ক্ষুদ্র বা সংক্ষিপ্ত অবস্থাকে বলি আমরা প্রতীক। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। ঠিক আছে, ওকে। এই যে যেমন ধরো মৌল, হাইড্রোজেনের প্রতীকটা লিখতেছি আমরা কি? ডিরেক্ট H, অক্সিজেনেরটা ডিরেক্ট O, নাইট্রোজেনেরটা ডিরেক্ট N, ডিরেক্ট N। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি, আমরা আর্গনেরটার জন্য কি ব্যবহার করি? AR ব্যবহার করি। আমরা লেডেরটার জন্য কি ব্যবহার করি, বা যে স্বর্ণের জন্য কি ব্যবহার করি? AU ব্যবহার করি। AU তো গোল্ড বা স্বর্ণ, তো AU এটা কি? অ্যারাম শব্দ থেকে ব্যবহার করি। হ্যাঁ, অ্যারাম থেকে। সো অ্যারাম থেকে যে ব্যবহার করতেছি না ভাই, এটা মানেও কিন্তু আমাদের গোল্ড বা স্বর্ণ। লেড ব্যবহার করতে যেমন PB ইউজ করি, এটার
ফুল ফর্মটা কি জানো? প্লাম্বাম। প্লাম্বাম এটা কি? তার ল্যাটিন শব্দ বা ল্যাটিন মানে, ওখান থেকে পিবি ব্যবহার করি এমন। তো সব যে আমরা হচ্ছে যে থেকে নিয়েছি, কি বলে, ইংলিশ থেকে নিয়েছি এমন কিন্তু না, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে আমরা আসলে কোনটা কই থেকে নিয়েছি, এটা কেমনে বুঝবো? এটা আমার তোমার বোঝার কিছু না রে, এটা নেওয়া অলরেডি হয়ে গেছে। এবং এগুলা রিলেটেড যারা ডিল করে তারা হচ্ছে আসলে ইউপ্যাকের ভিতরে বসে আছে, বসে না, তারা হয়তো বা এখন ওই মানে কি বলবো, পরপার যাত্রী হয়ে গেছে, আসলে অনেক আগেকারই অলরেডি সব ফিক্সড। এখন তুমি যদি বলো এক দেখতে এরকম কেন, তাহলে এটা তো মুশকিল হয়ে গেল, তাই না? এটা তো কেউ একজন ফিক্স করছিল না? দুই দেখতে এরকম কেন, এটা তো কেউ একজন ফিক্স করছিল। ঠিক ওই রকম ভাবেই হাইড্রোজেনটাকে যে এইচ দ্বারাই প্রকাশ করব, আর্গনটাকে যে এয়ার দ্বারাই প্রকাশ করব, এরকমটা কেউ কেউ ঠিক করে গেছেন। এবং তারা এখন বর্তমানে এই রিলেটেড যাবতীয় কেচ্ছা কাহিনীকে ঠিক করে ইউপ্যাক ঠিক করে। IUPAC ইউপ্যাক বলে অনেকে, আবার হচ্ছে IUPACও বলে অনেকে। এটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কি এটা আসলে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা বর্তমানে সব কিছু ঠিক করে, রসায়ন বিষয়ক। হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই। ওকে, সো মোলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে নিতে হবে। যদি একাধিক চলে আসে তাহলে প্রথম অক্ষরের সাথে আরেকটা যে অক্ষরটা খুব বেশি সিগনিফিক্যান্ট বা খুব বেশি প্রভাব ফেলতেছে তাকে দিয়ে প্রকাশ করা হয়, এবং প্রথম অক্ষরটা মাস্ট বি বড় হাতের অক্ষর হইতে হবে। ওকে, এরপরে দেখো এই যে যেমন কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম। ক্লোরিনে Cl নিছি না আমরা, কারণ অলরেডি সি নিয়ে নিছি এক জায়গাতে, সো এখানে আমরা Cl নিয়েছি, যেখানে সেটা আর কি বেশি করবে, মানে কি বলবো, যে সেটা বেশি সিগনিফিক্যান্ট। ঠিক একই রকমের ক্যালসিয়ামে Ca দ্বারা প্রকাশ করতেছি। এরকমভাবে কোবাল্ট বলো, ক্যাডমিয়াম বলো, ক্রোমিয়াম বলো, এদেরকে কি প্রকাশ করতেছি? কোবাল্টকে CO, ক্যাডমিয়ামকে CD, ক্রোমিয়ামকে Cr। দেখো প্রত্যেকটাই কিন্তু সি, সো সবগুলা তো কিন্তু আমরা সি দ্বারা প্রকাশ করতাম না। তুমি প্রশ্ন করতে পারো ভাই কার্বনকেই কেন শুধু সি দ্বারা প্রকাশ করলাম? আমি যদি চাইতাম তাহলে কি ক্লোরিনকে শুধু সি দ্বারা প্রকাশ করতে পারতাম না? অবভিয়াসলি পারতা, বাট এটা যে ঠিক করা সে ঠিক করে চলে গেছে, সো আমরা এখন এর ভিতরে চেঞ্জ নিয়ে আসতে পারি না, কারণ এটা ইউপ্যাক কর্তৃক স্বীকৃত হয়ে গেছে অলরেডি। এখন তার উপরে আবার কার্বনটা কিন্তু শুরুতে। এই সবগুলা মৌলের মানে আগে, সবগুলার আগে, অন্তত সবগুলাকে যদি সাজাই তাহলে সবগুলার আগে থাকবে হচ্ছে কার্বন। দ্যাটস ওয়াই কার্বনটা শুধু সি দ্বারা প্রকাশ করা হয়েছে, বুঝছো? তারপরের গুলাতে একটা করে এক্সট্রা ওয়ার্ড নেওয়া হয়েছে, এবং যেটা সিগনিফিকেন্ট সেটাকে নেওয়া হয়েছে। ওকে, এবার দেখো মৌলের নামকরণ ল্যাটিন নাম থেকে, যেমন সোডিয়াম, সোডিয়ামটা তো Na দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম কি? নাট্রিয়াম। কপার দেখো কাপরাম থেকে, আচ্ছা পটাশিয়াম দেখো ক্যালিয়াম থেকে, শুধু K দ্বারা প্রকাশ করা হয়। সিলভার দেখো এই যে আমাদের আর্জেন্টাম। এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি সুন্দর মতন আসলে একটু কি দিয়ে রাখলা, একটা করে রিডিং দিয়ে রাখলা। টিন Sn দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তার কিন্তু অথচ তার ইংলিশ নাম ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয় দেখো? স্ট্যানাম। তারপরে অ্যান্টিমনি এসবি দিয়ে প্রকাশ করা হয় অ্যান্টিমনিকে, যে এসবিকে দিয়ে, অথচ এটার নাম কি? স্টিবিয়াম। এমন। ওকে, গোল্ড এই যেটা কোনটা কথা বললাম, অ্যারাম দিয়ে প্রকাশ করা হয় AU। লেড, প্লাম্বাম অলরেডি বলে ফেলছি এগুলো তোমাকে আমি। টাংস্টেন এটা হচ্ছে ওলফ্রাম, W দিয়ে প্রকাশ করা হয়, ওলফ্রাম। আয়রন, ফেরাম থেকে আয়রন নেওয়া হয়েছে, এগুলো তো আমাদের জানা, যে কয়টা অন্তত জানি সেগুলো আমরা একটু পড়ে রাখবো। ওকে, তারপরে মার্কারিকে প্রকাশ করা হয় ভাই HG দ্বারা। এটার ফুল ফর্মটা কি দেখো? এটা হচ্ছে হাইড্রোর জাইরিয়াম। বাপরে বাপ, কি এটা? হাইড্রোর জাইরাম। ওরে বাবা, এত কিছু অতদূর অব্দি না জানলেও তুমি অন্তত জেনে রাখলা কাদেরকে কোনটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে, এরপরে দেখো যদি দুই বা ততোধিক অংশের মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তাহলে মৌলটিকে নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটির পরের যে সিগনিফিকেন্ট বর্ণটা সেটাকে প্রকাশ করা হয়, সেটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। ওকে, এরপরে চলে আসো আমাদের সংকেতের কথাটা। আমরা তো আশা করি ওই মানে প্রতীকের কথাটা বুঝলাম। এবার চলে আসবো সংকেতে। সংকেত জিনিসটা কি? সংকেত জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটা হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু আছে। আবার পানির একটা অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়, এর অর্থ হচ্ছে পানির একটা অণুতে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। সাধারণ কয়েকটা অণুর সংকেত হচ্ছে এরকম। অণুটার ক্ষেত্রে সংকেত হয়ে যায়, পরমাণুর ক্ষেত্রে প্রতীক হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? পরমাণুকে প্রকাশ করি যেটা দ্বারা, বা ক্ষুদ্রতম যেটা, সেটাকে প্রকাশ করি হচ্ছে কি দ্বারা? প্রতীক দ্বারা। পরমাণু প্রতীক। অণুকে প্রকাশ করব কি দ্বারা? সংকেত দ্বারা। এই তো। তাহলে আমি যদি তোমাকে বলি ভাই এটা আমার কি বলতো? প্রতীক। এটা আমার কি বলতো? সংকেত। বুঝছি কি জিনিসটা? এটা তো একটা অণু, হাইড্রোজেন গ্যাসের অণু না? তাহলে এটা সংকেত। এটা কি হয়ে যায় আমার? প্রতীক। এটা কি আমাদের? H2O সংকেত। কার সংকেত? পানির সংকেত।
এই তো বুঝছি আশা করি। এখানে দেখো কার কার নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই কয়টার এখানে দেওয়া আছে, বুঝতে পারতেছি না? সো এই ওকে, এরপরে আসো পরমাণুর ভেতরের কণিকা। আসল মানে ধীরে ধীরে আমরা আসল পড়ার দিকে ঢুকতেছি। এখান থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে পড়াটা সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, যে পার্টটুকু আমরা এই লেকচারের ভিতরে আশা করি ইনশাল্লাহ কভার করে ফেলবো। সো খুব ভালো মতো ওই আপ টু নোট করো, এবং রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল থেকে তুমি সিকিউ কোশ্চেন পেয়ে গেছো, এটা একেবারে লিখে রাখতে পারো খাতার ভিতরে। যদি না পাও তাহলে আমরা জানাও যে ভাই আমি পাই নাই, ঠিক আছে? আচ্ছা, তা আসো পরমাণুর ভেতরের কণিকা। পরমাণুর ভেতরের কণিকা, পরমাণুকে ভাঙলে ভেতরে কয় ধরনের কণিকা পাওয়া যায় আসলে? তুমি যদি বড় হয়ে পড়ো তাহলে দেখবা যে অনেক ধরনের কণিকা পাওয়া যায়, স্থায়ী পাওয়া যায়, অস্থায়ী পাওয়া যায়, ভারী কণিকা পাওয়া যায়। বাট এই বয়সে আমাদের এত বেশি কিছু পড়া লাগবে না। পরমাণুকে ভাঙলে 3টা কোণায় পাওয়া যায়, এটাই আমরা পড়বো। একটা হচ্ছে ইলেকট্রন বাবাজি, একটা হচ্ছে প্রোটন বাবাজি, আর একটা হচ্ছে নিউট্রন বাবাজি। এই 3জনকে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, আসো পরমাণু 3টি কণা দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, মানে কেন্দ্রে। সাপোজ পরমাণু যদি আমার এরকম হয় ভাইয়া, হ্যাঁ, পরমাণুকে ধরো আমি এরকমভাবে প্রকাশ করতেছি, এটাকে আর একটু বড় করো, এরকমভাবে প্রকাশ করতেছি, যেটার এই পার্টটুকু হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকবে? প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কই থাকবে? বাইরে, বাইরে। প্রথম শক্তি স্তরে 2টা থাকে, পরের শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারে। তো ধরো আমরা এরকমভাবে দিয়ে দিলাম, তাহলে এটা আসলে 2 আর 8 10টা। সো 10টা প্রোটন, 10টা ইলেকট্রন, মানে এটা আসলে কে বলো তো? নিয়ন। নিয়নকে ড্র করছি। সো নিউক্লিয়াস যে এই যে ব্ল্যাক শেড দিয়ে যতটুকু ড্র করছি এটি হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে। কিভাবে আসছে, কই থেকে আসছে, এগুলো আমরা পরমাণু মডেলের ভিতরে ভালো করে ইনশাল্লাহ দেখবো বা শিখবো, প্যারা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। নিউক্লিয়াস হয়ে যাওয়ার পরে এই হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। কারণ পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। এটুকুই কথা জেনে রাখো। ইলেকট্রন, এই যে ইলেকট্রন যারা আছে সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে? এরকমভাবে রোটেট করতে থাকবে, রোটেট করতে থাকবে, ঘুরতে থাকবে, রোটেট করতে থাকবে, ঠিক আছে? ঘুরতে থাকবে। ওকে, দেখো প্রথমে চলে আসছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রন নিয়ে আমরা কিছু নিষ্পত্তি জেনে নিই। একটা ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা। মূল কণিকা কিন্তু এটা মাস্ট বি থাকাই লাগবে। আচ্ছা, যার আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক। কেমন এটা বলো? ঋণাত্মক। একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1.6, আচ্ছা যেহেতু মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কি আমাদের মনে রাখতে হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, মনে রাখতে হবে। সুন্দর মতো মনে রাখবা। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান এবং বিপরীত, আর নিউট্রন হচ্ছে চার্জহীন কণিকা, নিউট্রনের কোনো চার্জ নাই। বুঝছো আমার কথা? এটা আমরা ছকের মাধ্যমেও দেখবো, আমি তোমাকে প্রিলিমিনারি আগেও বলে দিলাম। ইলেকট্রনের চার্জটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ কত? সেম 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু এটা প্লাস বা ধনাত্মক। আর ইলেকট্রনের ক্ষেত্রটা কেমন? সেটা ঋণাত্মক। ওকে, পরিমাণ হচ্ছে এত কুলম। একে ই দ্বারা প্রকাশ করা হয়, এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, ঠিক আছে? একটা ইলেকট্রনের ভর, এখন ইলেকট্রনের ভর কত? এম অফ ই, ইলেকট্রনের ভরটা হচ্ছে ভাইয়া 9.11 ইন্টু 10⁻31 কেজি, অথবা যদি গ্রামে বলো তুমি সেটা, তাহলে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। খুবই কম, এর ভরটা প্রায় নগণ্য। সেজন্যই বলা হয় এর থেকে প্রোটন এবং নিউট্রনের ভরটা অনেক বেশি। দ্যাটস ওয়াই বলা হয় একটা পরমাণুর সমস্ত ভর আসলে কোথায় পুঞ্জীভূত থাকে? নিউক্লিয়াসে, বা যেখানে প্রোটন এবং নিউট্রন আছে সেখানে পুঞ্জীভূত থাকে। এখানে থাকেই না। কোথায় থাকেই না? এই যে আমাদের বাইরে, বাইরে আর কোনো প্রকার ভরই থাকে না, কারণ দেখো এর ভরটা হচ্ছে অনেক কম আসলে। হ্যাঁ, এত কম। আমি ইলেকট্রন আর নিউট্রনের প্রোটন আর নিউট্রনের ভরে যাই, তখন তুমি বুঝতে পারবা। ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1, যেটা বললাম তোমাকে আমি অলরেডি। আপেক্ষিক আধান বলতে বোঝায় যে আমাদের প্রোটনের সাপেক্ষে তার চার্জটা কত, ঠিক আছে? প্রোটনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, বাট সেটা হচ্ছে প্লাস। সো এটাকে ওই তুমি প্রোটনের চার্জ দ্বারা ভাগ করে দাও, দেখো -1 উত্তর আসতেছে। আবার প্রোটনের চার্জকে যদি প্রোটনের চার্জ দ্বারা ভাগ করো তাহলে উত্তর কত আসবে? +1 উত্তর আসবে। সো এটা হচ্ছে প্রোটনের আপেক্ষিক চার্জ এমন। এবং ভর ও নিউট্রনের তুলনায় ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় কত? 1840 গুণ কম। তো এটা হচ্ছে 1840 গুণ কম। হ্যাঁ, 1840 গুণ যদি এর সাথে করি আমরা বা বেশি করি, তাহলে সেটা যে ভরটা চলে আসে সেটাই হচ্ছে আমার একটা প্রোটন বা নিউট্রনের ভর। প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, কিন্তু একই না, একটা 0.5-এর পার্থক্য আছে, ওটা আমি দেখাচ্ছি। তাই আপেক্ষিক ভর 0 ধরা হয়, মানে আপেক্ষিক ভর খুবই কম, দ্যাটস ওয়াই সেটাকে আপেক্ষিক ভর 0 ধরা হয়। সো ইলেকট্রন সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমরা জানলাম। আমরা ইলেকট্রনের যে কাজটা প্রথমে জানবো সেটা হচ্ছে একটা মূল কণিকা। এটা পরমাণুর ভেতরে থাকে, বাট কেন্দ্রে না বা নিউক্লিয়াসে না। ওকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকে, অরবিটাল বা কক্ষপথের ভিতরে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন সেটা হচ্ছে একটা ইলেকট্রনের আপেক্ষিক আধানটা কত? আপেক্ষিক আধান না, একটা ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, যেটা আমরা অবভিয়াসলি আগেই লিখে ফেলছি।
এর ভরটা কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম অথবা 9.1 × 10⁻31 কেজি, যে কোনোটা দিয়ে প্রকাশ করতে পারি আমরা, ঠিক আছে? ওকে, এবার চলে আসে একই রকমভাবে আমরা প্রোটনে যাই। তাহলে প্রোটনের চার্জটা কত ভাই বলো তো? 1p বা প্রোটনের চার্জ যেটা, সেটাকে আমরা বলতে পারি 1.6 × 10⁻19 কুলম, সেম। এখন প্রোটনের ভরটা কত বলো তো? এম অফ ই, প্রোটনের ভর যেটা সেটা হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম। চলো আগে কেজিতেই লিখি, তাহলে -27 গ্রাম, অথবা বলতে পারো 27 কেজি, অথবা 1.67 10⁻24 চলে আসবে গ্রাম। তাহলে দেখো গ্রাম হিসাব করলে কত? 4, বাট ইলেকট্রনেরটাতে দেখো 10⁻28, এই যে এত ডিফারেন্স, বুঝছো? তাহলে 10 কত? 10⁻4 এর মতন ডিফারেন্স, এরকম ডিফারেন্স। ওকে, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এর প্রোটনের ভর হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। দেখো যেটা বললাম সেটাই। প্রোটনের আপেক্ষিক আধান কত? +1, আপেক্ষিক ভর 1 ধরা হয়। তাহলে তুমি বলো এখন প্রোটনটা তাহলে কোথায় থাকে? প্রোটনটা থাকে হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে থাকে। পরমাণুর ভেতরে তো থাকেই, পরমাণুর ভেতরে কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক একই রকমভাবে যদি আমরা এই নিউট্রন সম্পর্কিত কথাবার্তাগুলো চিন্তা করি, সো নিউটনের ভরটাকে দেখো ভাই, প্রোটনের ভর আর নিউটনের ভরটাকে আমি তোমাকে খালি একটু হাইলাইটেড করে দেখালাম তোমাদের জন্য। এই মানে ইলেকট্রন আর প্রোটনই খুব গুরুত্বপূর্ণ, তো নিউটনটা অতটা বেশি না, দ্যাটস ওয়াই আমি তোমাকে এটা হাইলাইট করে দেখালাম। দেখো 9.11 × 10⁻28 গ্রাম, গ্রাম এককে তো বুঝছোই। প্রোটনের ভরটা দেখো 1.673 × 10⁻24। নিউটনের ভরটা 673 না 675, এটাই বললাম তোমাকে আমি, যে এখানে একটা 0.5-এর ডিফারেন্স হয়, 675, আর এটা 10⁻24, 24টা সেমই আছে, ঠিক আছে? এর আধান কিন্তু নাই, এর আধানটা হচ্ছে 0। ওকে, এর আপেক্ষিক ভর 1, এর আপেক্ষিক ভরও 1। এই আর আপেক্ষিক ভরটা হচ্ছে এই ভর দ্বারা ওই ভরটাকে ভাগ, হ্যাঁ, এই ভরটা দ্বারা ওই ভরকে ভাগ করো বা এই ভর দ্বারা ওই ভরকে ভাগ করো যদি তুমি, তাহলে এখানে দেখবা উত্তর আসবে 0.0001 এরকম টাইপের। সো যেটাকে আসলে 10⁻0 ধরা হয়, দ্যাটস ওয়াই ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে 0 বলা হচ্ছে। তো এর চার্জের পরিমাণটা দেখো কত? -1, যেহেতু আমরা এর চার্জটাকে আসলে প্রোটনের চার্জ দ্বারা ভাগ করি, ঠিক আছে? এখানে যে চার্জটা সেটাকে প্রোটনের চার্জ দ্বারা ভাগ করবো, তাহলে পাবো হচ্ছে -1। এর চার্জকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে +1। 0কে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 0। আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান বা চার্জ। আপেক্ষিক আধান মানে প্রোটনের সাপেক্ষে যে আধানটা সেটা, আর আপেক্ষিক ভর মানে হচ্ছে প্রোটনের ভরের সাপেক্ষে যে ভরটা সেটা। বুঝতে পারা গেছে না? এতটুকুই খালি। সো ওটা আমাদের খুব বেশি ম্যান্ডেটরি না, বাট মাঝে মধ্যে এই আপেক্ষিক আধান, এই যে 0 আর আপেক্ষিক ভর হচ্ছে 0, এগুলা রিলেটেড কিছু কোয়েশ্চেন টুকটাক করে এমসিকিউ এর ভিতরে দিয়ে দেয়। সো আমরা একটু কেয়ারফুল থাকবো এমসিকিউটা উত্তর করার ক্ষেত্রে। এই হচ্ছে এখানকার কাজ। আমি তোমাকে এখানে আরেকটা সুন্দর জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কে কোনটা আবিষ্কার করছে। হ্যাঁ, একটা সিম্পল ছন্দ মনে রাখবা, আমি আমার বোনের কাছে শিখছিলাম, আমি তোমাদের কাছে শিখিয়ে দিচ্ছি। ইট পরে নিচে, মনে করে নাও কেউ তোমাকে ভালোবেসে উপর থেকে একটা ইটযুক্ত টব ছেড়ে দিছে, পড়তেছে তোমার মাথার উপরে নিচে, কিছুক্ষণ পরে তুমি পটল তুলবা, তো ধরে নাও তখন এটাকে আমরা কেউ একজন দেখে বলতেছে আরে ইট পরে নিচে। তো ঠিক সেরকমই ইট পরে নিচেতে ইট থেকে কি ইলেকট্রন, ই থেকে ইলেকট্রন ভাই, বুঝতেছো? এটা মানে কি ইলেকট্রন, ইলেকট্রন, এবং ট থেকে হচ্ছে ভাই থমসন, যে থমসন আবিষ্কার করছিলেন হচ্ছে ইলেকট্রন। বোঝা গেছে না? আচ্ছা, পরে থেকে হচ্ছে প্রোটন, প থেকে প্রোটন, রে থেকে হচ্ছে ভাই রাদারফোর্ড। রাদারফোর্ড আবিষ্কার করছিলেন হচ্ছে কি বলতো? রাদারফোর্ড আবিষ্কার করছিলেন আমাদের প্রোটন। নিচে নিউটনটা তাহলে কি আবিষ্কার করছে? চ্যাডউইক। নিউটনটা আবিষ্কার করছিলেন হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক, এই হয়ে গেল টোটাল কথা। বুঝা গেছে? কে কার আবিষ্কারক সেটাও তোমাকে আমি শিখাই দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছো এই অংশটুকু। চলো নিউটনের এই পার্টটা দেখে ফেলি। নিউটন হলো পরমাণুর আকারের একটা মূল কণিকা, যেটা নিয়ে আমরা কথা বলছি, যার আধান বা চার্জ নেই, বাট ভর ঠিকই আছে এবং আপেক্ষিক ভর এক একক। এটাকে নিয়ন দ্বারা প্রকাশ করা হয় এবং এর ভর প্রোটনের ভরের সামান্য বেশি। নিউটনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর হচ্ছে 1 ধরে নেওয়া হয়। বললামই তো এগুলো কথা। ওকে, সো তারপরের অংশটা আমাদেরকে দেখা লাগবে হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি, কিভাবে আসলো, কার কত। আচ্ছা, সো চলো ভাই আমরা এই অংশটা শুরু করি। সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আমরা এই লেকচারে আর মেইনলি তিনটা জিনিস পড়বো। সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা মৌলকে আমরা কিভাবে প্রকাশ করতেছি সেই যাবতীয় জিনিসপত্র, এবং পরমাণু মডেল। পরমাণু মডেলটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, চলো আমাদের আসল প্রশ্নের জায়গাগুলো আমরা শুরু করতেছি। আসলে পারমাণবিক সংখ্যা জিনিসটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের মধ্যে যতগুলো প্রোটন আছে
প্রোটন। প্রোটন সংখ্যাটাতে পারমাণবিক সংখ্যা। এবং নর্মালি বা সাধারণত আমাদের মৌলগুলো হয় হচ্ছে চার্জ নিরপেক্ষ। সো যতগুলো প্রোটন থাকে নিরপেক্ষ অবস্থায় ততগুলো ইলেকট্রনও থাকে। সো ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তিনটা জিনিসই আসলে সমান থাকে, ইকুয়ালি থাকে। বাট আমরা জানি ইলেকট্রনটা আদান বা প্রদান করা সম্ভব হয়। ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে দেয় তাহলে সে নর্মালি প্লাস চার্জে আধান মানে চার্জিত হয় বা আয়নিত হয়। আর যদি কেউ ইলেকট্রনটাকে গ্রহণ করে তাহলে সে নেগেটিভ চার্জে আয়নিত হয়। তো ইলেকট্রনটা কম বেশি হতে পারে, বাট পারমাণবিক সংখ্যাটা রাসায়নিক বিক্রিয়াতে ফিক্স থাকে। নিউক্লিয়ার বিক্রিয়াতে পারমাণবিক সংখ্যাও চেঞ্জ বা পরিবর্তন হতে পারে। সেগুলো পরের কথা, সেগুলো অনেক দূরের কথা, সেগুলো আমরা এইচএসসিতে শিখবো। এখানেও কিছুটা আছে বাট অনেক পরে, তো সেগুলো নিয়ে পরে কথা বলবো। আসো দেখি, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হিলিয়ামে প্রোটন সংখ্যা কয়টা আছে? 2টা, দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলি তার পারমাণবিক সংখ্যা কত? 2। আবার অক্সিজেনে কয়টা প্রোটন আছে? 8টা, দ্যাটস ওয়াই তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হচ্ছে হাইড্রোজেন, 2 হলে সেটা হয় হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 9 হলে ওটা হয়ে যায় ফ্লোরিন, 10 হলে হয়ে যায় হচ্ছে নিয়ন। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এবং খুব ভালো মতন মাথায় রাখবা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। ওকে, যেহেতু প্রোটন প্রত্যেকটা পরমাণুরই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রনও থাকে, যে কথাটা অলরেডি আমি তোমাকে বলে দিছি। সো বুঝে গেছো আশা করি। ঠিক আছে, এরপরেই চলো আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বুঝলাম, আরেকটা মৌলের একটা হয় হচ্ছে ভর সংখ্যা। ওই জিনিসটা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যতগুলো আছে সেটা যোগফল বা কোনো একটা মৌলের ভর। যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, সোডিয়াম বা ধরো হাইড্রোজেন বা আরেকটা ধরো আমরা অক্সিজেন নেই, যেটা জানাশোনা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো ভাই? 8। বাট অক্সিজেনের একটা মৌলের ভর কত গ্রাম বলো তো ভাই? 16 গ্রাম না? নর্মালি 1 থেকে 30 পর্যন্ত তো এটা ডাবল হয় আমরা দেখি। সো 16 গ্রাম। সো এই 16 গ্রামটাই হচ্ছে অক্সিজেনের জন্য ভর সংখ্যা, মাস নাম্বার, ভর সংখ্যা। কনসেপ্টটা বুঝতেছো? এটা হয় হচ্ছে ভর সংখ্যা। এই যে 8 আর 16, তাহলে এখান থেকে যদি আমরা আসলে ক্যালকুলেশন করি তাহলে কি এটা বলতে পারি না যে এটার আমার হচ্ছে আসলে এটা আমাদের মানে পারমাণবিক সংখ্যা তো 8, ভর সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। আবার বলি, ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। কোনো মৌলের, আমি ওখানেও দেখাবো তোমাকে, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। এটাই কি আসলে ভাই বলো? ভর সংখ্যা। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে ভাই এ দ্বারা। এ দ্বারা ভর সংখ্যাকে প্রকাশ করা হয়। আচ্ছা, ভর সংখ্যার আরেকটা নাম আছে, খুব গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। এই হয়ে গেল বেশ কয়েকটা কনসেপ্ট এখান থেকে। চলো পরেরটা যদি দেখি, কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। এগুলা কি আমরা বলে ফেলেছি না বলো তো ভাইয়া? এগুলো অলরেডি আমরা নোট ডাউন করে ফেলেছি। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাও বলে ফেলেছি। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে তার নিউট্রন সংখ্যা, সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যা হচ্ছে 23, মানে এর ভ্যালু হচ্ছে 23, ভর সংখ্যা হচ্ছে 23, জেডের ভ্যালু বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা কত? আমরা কি এমন একটা ইনফরমেশন বলতে পারি, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়ালস টু জে এ মাইনাস জেড? অবভিয়াসলি বলতে পারি। সো 23 মাইনাস 11 হুইচ ইজ ইকুয়ালস টু আসলে 12। সো এটা আসলে কি নিউটন সংখ্যা? 12। ওকে, এর নিউটন সংখ্যা হচ্ছে 12টা। ঠিক আছে, এরপরে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়। কিভাবে লেখা হয় এটা আমরা দেখাচ্ছি। প্রতীকের বাম পাশে উপরের উভয় দিকে লেখা হয়, সেটা হচ্ছে তার ভর সংখ্যা। সোডিয়ামকে কিভাবে প্রকাশ করা হয়েছে দেখে নাও, এই যে এরকমভাবে এটাকে প্রকাশ করা হয়। আমি তোমাকে এটাকে আরও ইন ডিটেলস লিখে বুঝাচ্ছি, নো প্রবলেম, নো ইস্যুস। দেখো ধরে নাও এই যে এখানে এটা দেওয়া আছে এরকমভাবে, ঠিক আছে? চলে আসো, আমি এটা এখানেই লিখে বুঝাচ্ছি। দেখো সুন্দর করে, এটা সোডিয়াম দেওয়া আছে না, আমরা এটাকে মনে করে নাও দিলাম হচ্ছে ভাই এক্স। আরও ইন ডিটেলস আমি হচ্ছে কনসেপ্ট সহ দেখাচ্ছি। এটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে যে কোনো একটা মৌল। এক্স মৌলের ক্ষেত্রে আমরা এখানে যেটাকে দিব
এই যে এখানে যেটা দিব, হ্যাঁ, এই যে এখানে দিব হচ্ছে আমরা জেড নর্মালি, এখানে দিব হচ্ছে আমরা নর্মালি জেড, এখানে দিব হচ্ছে আমরা এ, এখানে দিব হচ্ছে আমরা প্লাস মাইনাস এন, এখানে দিব হচ্ছে আমরা ডি। আচ্ছা আমি একটু দেখি যে তোমাদের এই লেখাগুলো ফুটতেছে কিনা এখানে। হ্যাঁ, আশা করি ফুটতেছে এবং দেখতে পাচ্ছ। ওকে, সো এখন কোনটা কি, চলো এটা বুঝে নিই যে আসলে কোনটা কি। এখানে এই জেড হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কথা না? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটা কি বলো তো? ভর সংখ্যা। অপর নামটা কি ছিল মনে আছে না ভুলে গেছো? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, দুইটাই জেনে রাখবো কিন্তু। নিউক্লিয়ন সংখ্যা। ওকে, প্লাস মাইনাস এনটা কি বলো তো ভাইয়া? প্লাস এন মানে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, মাইনাস এন মানে হচ্ছে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। সো আমি প্লাস মাইনাস দিয়ে ক্রমান্বয়ে এটি লিখতেছি, এটা ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। ডিটা কি আসলে বলো তো? অণুর সংখ্যা, অণুর সংখ্যা। এই যে আমরা O2 লিখি না, এটা কি এখানে লিখি না? এই যে এটাই হচ্ছে সেই ডিটা। বুঝছো জিনিসটা? এই হয়ে গেল তোমার এখানকার ইন ডিটেলস কনসেপ্ট। সো এখান থেকে যদি এখন আমি তোমাকে বলি যে তাহলে নিউট্রন সংখ্যাটা কি হবে? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাটা তাহলে কি হবে ভাই বলো তো? অবভিয়াসলি আমাদের এ মাইনাস জেড, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ মাইনাস জেড। সোডিয়ামের জন্য 11 মাইনাস হচ্ছে 23 মাইনাস 11, তার মানে হচ্ছে সোডিয়ামের জন্য 12। এই হয়ে গেল আমার এখানকার ম্যাক্সিমাম কনসেপ্ট। বুঝা গেছে? ওকে, এরপরে চলে আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়। এখানে ধরো দেওয়া আছে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখো, তাহলে হাইড্রোজেনকে প্রকাশ করা হয় হাইড্রোজেনের পরমাণুটাকে 1 1 এরকম আকারে। বুঝছো? তাহলে এখানে বলো তো তার ভর সংখ্যাটাও 1, তার হচ্ছে পারমাণবিক বা প্রোটন সংখ্যাটাও 1। তাহলে নিউট্রন সংখ্যাটা কত? 0 না? নিউট্রন সংখ্যা কত বলো তো? 0 না? 1 মাইনাস 1 0। ক্লিয়ার? হিলিয়ামেরটা দেখো 2 4, তাহলে নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, নিউট্রন সংখ্যা হচ্ছে 2, হিলিয়ামকে প্রকাশ করা হয়েছে এরকমভাবে। ওকে, এরপরে চলে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল পড়বো আমরা হচ্ছে দুইজনের পরমাণু মডেল পড়বো। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং 3.6.2 আকারে আমরা পড়বো হচ্ছে বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের শীর্ষই কিন্তু ছিলেন হচ্ছে বোর সাহেব, যদিও বোরের পরমাণু মডেল হচ্ছে বেশি উন্নত বা বেশি স্বীকৃত, বেশ কম ভুল সম্পূর্ণ। বোর পরমাণু মডেল। আচ্ছা, সো রাদারফোর্ড পরমাণু মডেলের বোর পরমাণু মডেলের একটা সিম্পল ডেমনস্ট্রেশন, আমি তোমাকে রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সিম্পল ডেমনস্ট্রেশনটা দেখাই। সিম্পল ডেমনস্ট্রেশন দেখলে তুমি আশা করি হচ্ছে খুব সহজে এই কনসেপ্টটা একটু ধরে ফেলতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল ওটা দেখাই, তারপরে এটা তোমাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সো এই যে যে অংশটা আমি জাস্ট তোমাদের একটা ড্রাফট ধারণা দেওয়ার জন্য, ডেমনস্ট্রেশন করার জন্য দিলাম। সো দেখো ইন টোটালে উনির কনসেপ্টটা ছিল এরকম। হ্যাঁ, এই যে এইখানে দেখো ভাইয়া, এখানে একটা জায়গা দিয়ে উনি আলফা রশ্মিকে এরকমভাবে পাস করাচ্ছিলেন। এখানে এই যে জিনিসটা, সেটা হচ্ছে একটা স্বর্ণের পাত। কিসের পাত বলো? একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতটাকে কেন ইউজ করা হয়েছিল? কারণ এর ম্যালেবিলিটি গুণাঙ্ক আছে। ম্যালেবিলিটি গুণাঙ্ক মানে এটাকে অনেক পাতলা করে অনেক মানে লম্বা করে দেওয়া যায়, কিন্তু এটা ভাঙে না বা ছিঁড়ে যায় না এমন। আর চারিদিকে যে এই যে পর্দাটা দেখতেছো, সেটা হচ্ছে আসলে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। এরকমভাবে যদি তুমি পড়ো আশা করি তোমার হচ্ছে মনে থাকবে। জিঙ্ক সালফাইডের পর্দা কেন দিয়েছিলেন? কারণ আলফা কোণাটা যখন জেটে বিভিন্ন দিকে আর কি যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে বা কেমন হবে আলফা কোণাটার পরবর্তীতে কার্যক্রম, এইটা টেস্ট করার জন্য উনি মেইনলি এই কাজটা করছিলেন। ঠিক আছে, সেই এক্সপেরিমেন্টগুলো আসলে ইউটিউবে এরকমভাবে অ্যাভেলেবেল আছে। এখন তো আমাদের কাছে জন্য শিক্ষাটা আসলে অনেক সহজ হয়েছে। সো আমি এটা তোমাকে ড্র করার থেকে এখানে যেটা দেখানো হচ্ছে এটা আমি দেখাই, তারপর আমি প্রসেসটা নিজেই বলে দিব। সো ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল এরকম একটা আলফা রশ্মি মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই যে হিলিয়াম নিউক্লিয়াস দ্বিধনাত্মক মানে 2+2 4 হিলিয়াম নিউক্লিয়াস, এটা উনি মানে বিচ্ছুরণ করাচ্ছিলেন এর উপরে। এখানে কি পর্দা এটা বললাম? জিঙ্ক সালফাইডের পর্দা। এটা কি? স্বর্ণ বা অ্যারাম দিয়ে উনি টেস্ট করে দেখতেছিলেন আসলে কি ঘটনা ঘটতেছে। তো দেখলেন অধিকাংশ কোণায় সুন্দর মতন চলে যাচ্ছে, কিছু কোণা বেঁকে যাচ্ছে। আমি ভিডিওটা চালু করলে দেখতে পাবা কিছু কোণা আসলে কি হচ্ছে ভাই বলো? বেঁকে যাচ্ছে। আর প্রায় 10,000-এ একটা কোণা একেবারে যেদিক বরাবর যাচ্ছে সেদিক বরাবরই ফেরত আসছে।
ঠিক আছে কথাটা? তো চলো আমরা একটু দেখি বিষয়টা কি। প্রথমে পরিচয় করাই দিবে যে আসলে কোথায় কোন জিনিসপত্রটা আছে, হ্যাঁ, তারপরে আমরা আসলে বুঝতে পারবো। সো দেখো আলটিমেটলি ব্যাপারটা ঘটনাটা ঘটাইতেছেন হচ্ছে আসলে কাইন্ড অফ এরকম একটা 3D মডেল এরকমভাবে উপস্থাপিত হচ্ছে, ঠিক আছে? তুমি এটা চাইলে ইউটিউবেই সার্চ দিয়ে দিতে পারবো, আমি সব থেকে সিম্পলেস্ট মানে ফরমেশনটা দেখালাম। এটা হচ্ছে আলফা কোণার উৎসটা বুঝাচ্ছে, রেডিও অ্যাক্টিভ সোর্স যেখান থেকে আসলে আমরা আলফা কোণা পাচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা বলা হচ্ছে। সো আমি ওভারভিউ করে ফেলি আসলে যে গোল্ড ফয়েল এটা একটা স্বর্ণের পাতলা পুরুত্বযুক্ত পাত। ওকে, তারপরে জিঙ্ক সালফাইডের আমরা পর্দা দিছি চারপাশে, জিঙ্ক সালফাইডের যেন আমার প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে একটা স্লিট যেন আমাদের রশ্মিটা একেবারে একবর্ণী হিসেবে যায়। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো, দেখো এই যে এক্সপেরিমেন্টটা আসলে টোটালি এরকম দিলাম, সবগুলাই হচ্ছে কাইন্ড অফ বেঁকে যাচ্ছে, বাট সবগুলাই হচ্ছে পাস করতেছে, কোনোটাই ব্যাক যাচ্ছে না, সবগুলাই পাস করতেছে। এবং এই যে এখানে এসে যখন লাগতেছে না, তখন আসলে স্পার্ক ক্রিয়েট করতেছে। কি ক্রিয়েট করতেছে বলো? জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়ার কারণ কি? কারণ এটা যে যাচ্ছে এটা তো আমি আর দেখতে পাবো না, খালি চোখে তার আলফা কোনো দেখা যায় না। ও যখন এখানে এসে লাগতেছে একটা স্পার্ক ক্রিয়েট হচ্ছে, তখন রাদারফোর্ড সাহেব উনি বুঝলেন যে আসলে এখানে যে এটা আলফা কোণাটা হিট করতেছে, তার মানে এখানে যে লাগতেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে, সো এই ঘটনা। এরপরে দেখো ডিটেক্ট করলেন, এখন এটার অবজারভেশনের কথা। সো অবজারভেশন আর আমার এখান থেকে দেখার দরকার নেই, অবজারভেশন আমরা হচ্ছে আমাদের পড়াশোনার ভিতর থেকে দেখা শুরু করব। সো আশা করি বুঝতে পারা গেছে জিনিসটা। রাদারফোর্ডের কাহিনী ছিল হচ্ছে এরকম, উনি এরকমভাবে টেস্ট টুস্ট করছিলেন। ওকে, দেখো উনি আসলে করছিলেন কি, চলো আমরা বুঝি। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করেন, এবং মডেলটা ছিল হচ্ছে এরকম যে পরমাণুর একটা কেন্দ্র রয়েছে, ওই যে কেন্দ্রটা মানে একটা মধ্যখানে একটা জায়গা রয়েছে, যে জায়গার জন্য সবগুলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস এদিক ওদিক বেঁকে যাচ্ছিল, যাকে নামকরণ হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের নামকরণ করাটাই হচ্ছে তার অন্যতম অন্যতম সার্থকতা মাথায় রাখবা, ঠিক আছে? যদি তার সার্থকতা আসে তাহলে প্রথম এবং প্রধান সার্থকতা দিবা হচ্ছে যে উনি নিউক্লিয়াসকে শনাক্ত করছিলেন বা নিউক্লিয়াসের নামকরণ করছিলেন। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে, এটা উনি বলতে পারছিলেন। কোশ্চেন আসতে পারে কেন? দেখো ওনার অবজারভেশনটা দেখো, আমি যে আলফা কোণা দিলাম এই যে এটার ভিতর দিয়ে, এই যে এখানে যে স্বর্ণের পাতটা দিলাম, এটা দিয়ে দেখা যাচ্ছে না বেঁকে যাচ্ছে এমন। আলফা কোণার চার্জ কি ছিল রে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বললাম না? তাহলে এটা কি আসলে ধনাত্মক চার্জযুক্ত না? তো ধনাত্মক চার্জযুক্ত এবং ধনাত্মক চার্জযুক্ত কারো জন্যই নিশ্চয়ই বেঁকে যাবে, নাহলে ঋণাত্মক চার্জযুক্ত হলে তো আকর্ষণ করে ফেলতো না? তাহলে সেম চার্জ তো একে অপরকে বিকর্ষণ করে, এটা তো আমরা জানি। সো দ্যাটস ওয়াই ধনাত্মক চার্জযুক্ত জন্যই বেঁকে যাচ্ছে। সেজন্য উনি বললেন যে কেন্দ্রে যে আছে যে নিউক্লিয়াসটা, সেটা আসলে ধনাত্মক চার্জযুক্ত। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর টোটাল ভরটাকে কি রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে ওনার প্রথম কথা। দ্বিতীয় কথা, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, অল্প ছোট, অনেক ছোট্ট, ঠিক আছে? এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় আসলে কি ফাঁকা, এটাও তার একটা সেকেন্ড সার্থকতা। এটা হচ্ছে ওই যে এক্সপেরিমেন্টটা দেখলাম, ওটার পরে তিনি এরকম জাজমেন্ট দিলেন। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকমভাবে ঘুরতে থাকে গ্রহগুলো, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই যে উনি কক্ষপথগুলোকে নির্দিষ্ট করলেন না, এটা তার হচ্ছে একটা কি সীমাবদ্ধতা। এগুলো কিন্তু এখন সিদ্ধান্ত দিচ্ছে, এই সিদ্ধান্ত থেকে আমরা সীমাবদ্ধতা এবং সার্থকতাকে আলাদা করি। আসলে কোনো পরমাণুর নিউক্লিয়াস যে কয়টি প্রোটন থাকে, তার নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে, যেহেতু প্রোটন আর ইলেকট্রনের চার্জ একে অপরকে সমান এবং বিপরীত চার্জধর্মী, তাই পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে চার্জ শূন্য বা নিরপেক্ষ। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ছিটকে চলে যাচ্ছে না, ঠিক একই রকমভাবে পরমাণুটা এরকমভাবে সাম্যাবস্থায় আছে। এটা বলে গেলেন কে? রাদারফোর্ড সাহেব। এতটুকু কথা। এই যে সৌরজগতের সাথে তুলনা, এগুলোই হচ্ছে তার সীমাবদ্ধতা। আমি আসতেছি সীমাবদ্ধতার ক্ষেত্রে। সো দেখো উনি আসলে ফরমেশনটা দিলেন হচ্ছে এরকম, যে এখানে নিউক্লিয়াস আছে এবং ইচ্ছা মতন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল, যেটা হচ্ছে বোর পরমাণু মডেলের থেকে অবশ্যই কম উন্নত। বোর পরমাণু মডেল হচ্ছে বেশি গ্রহণযোগ্য। ওকে, এখন চলে আসো, রাদারফোর্ড পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। তাহলে কার মডেলকে সৌর মডেল বলা হয়? রাদারফোর্ড পরমাণু মডেলকে। কেন? এই যে এটার কারণে, এই যে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী বা গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো অন্যান্যগুলো ঘুরছে, ঠিক এরকমভাবে রাদারফোর্ড বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা হচ্ছে নিউক্লিয়াস, একে কেন্দ্র করে বাদ বাকি ইলেকট্রনগুলো ঘুরতেছে। দ্যাটস এটাকে সৌর মডেল বলা হয়। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের দুইটা আলাদা নাম কি কি? একটা হচ্ছে সোলার পরমাণু মডেল বা সোলার সিস্টেম মডেল, একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। ওকে, এরপরে আসো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো ছিল হচ্ছে স্বীকার্য, এখন এটার ভিতরে সীমাবদ্ধতা নাম্বার 1, কক্ষপথ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা নাই। উনি বললেন ইচ্ছামতো কক্ষপথে ঘোরে।
তো ইলেকট্রন যদি এরকম ইচ্ছা মতন কক্ষপথে ঘুরে তাহলে তো এরকম কোনো পরমাণুর মডেল আসলে কি বলবো মানে স্থায়ী হবে না, অবশ্যই বা একটা আরেকটা ইলেকট্রনের সাথে কি করতে পারে, ক্ল্যাশ করতে পারে, সেরকম ঘটনা ঘটতে পারে। সো এগুলো হচ্ছে তার সীমাবদ্ধতা। দেখো রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। তিনি সর্বপ্রথম এইটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো কি? এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ, আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এই যে আকার বা আকৃতি, পরমাণু মডেল সুনির্দিষ্ট কোনো আকার সম্পর্কে ধারণা দিতে পারলেন না যে কীরকমভাবে ঘুরে, গোলাকার, উপবৃত্তাকার নাকি কীরকমভাবে ঘুরে, এমন কোনো আকার মানে উনি আইডিয়া দিতে পারেননি। তারপরে সৌরজগতের যে নক্ষত্র এবং গ্রহ উপগ্রহের সিস্টেমটা তারা হচ্ছে চার্জহীন, তাদের ভিতরে যে বলটা কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী বল, কখনো কি বিকর্ষণধর্মী হইতে পারে? উত্তরটা হচ্ছে না। কিন্তু কিন্তু যেটা আমাদের এই যে পরমাণুর ভিতরে বল আছে সেখানে হচ্ছে সবল নিউক্লিয় বল আছে, তড়িৎচম্বকীয় বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে। তো তুমি বলো একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা তো অপ্রাসঙ্গিক, যেটা উনি করে গেছেন। দেখো সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন বা নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য বা গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে, যেটা আসলে অপ্রাসঙ্গিক একটা ধারণা। ঠিক আছে, ওকে। এরপরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে, এভাবে যদি ইচ্ছা মতন স্ক্যাটারিং করতে থাকে তাহলে তো একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাবে। এই রিলেটেড কোনো পিওর কনসেপ্ট সেখানে নাই। যেই সীমাবদ্ধতাগুলো বললাম এগুলো খুব ভালো মতন রাইট ডাউন করো, কারণ রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের ভিতরে তুলনা দিতে হলে অবশ্যই তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের কি বলবো সাফল্য এবং সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা খুব ভালো মতন রাইট ডাউন করতে হবে। ঠিক আছে, ওকে, এটা কোনো ধারণা দেওয়া হয়নি এখানে। আচ্ছা, সো এই ছিল হচ্ছে তার এখন পর্যন্ত সবগুলাই। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি কোনো চার্জযুক্ত বস্তু কাউকে কেন্দ্র করে মানে অবিরাম ঘুরতে থাকে তাহলে সে ক্রমশ চার্জ মানে শক্তি অপসারণ করতে করতে বা শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াস এসে পতিত হবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি। কি বললাম আবার বলি আমি একটু। যদি কোনো চার্জযুক্ত বস্তু কোনো একটা নিউক্লিয়াসকে বা কাউকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরতে থাকে তাহলে চার্জযুক্ত বস্তুটা ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসে এসে পতিত হবে। এমন সো নিউক্লিয়াসে এসে যদি পতিত হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আমার নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন একসাথে থেকে গেল বা ইলেকট্রন সব একসাথে হয়ে গেল, তাহলে তো পরমাণু মডেলের কোনো অস্তিত্বই থাকলো না, রাদারফোর্ড পরমাণু মডেলের অস্তিত্ব, তাই না? তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী কিন্তু এই পরমাণু মডেলটাই বিলুপ্ত পেয়ে যায়। দেখো কি বলে তত্ত্ব অনুসারে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণনটা ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে এবং পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, আসলে তো সেটা ঘটে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলটা সঠিক নয়। এই হয়ে গেল। এখন এটার একটা ফিগার দেখো, এই ফিগারটা বোঝাচ্ছে এরকম, এই যে ধরো পরমাণু এই যদি ক্রমশ ঘুরতে থাকে তাহলে সে ধীরে ধীরে কাছাতে থাকবে, কারণ সে শক্তি হারাতে থাকবে, তাই এক সময় তো যে সে এখানে কি করবে, পতিত হবে। বাট এরকমটা তো ঘটে না। ওকে, এবার চলে আসো, তার আমাদের কাজ শেষ, এবার বোর পরমাণু মডেল। সো বোর পরমাণু মডেলের জন্য আমার আলাদাভাবে বোর কিন্তু আলাদাভাবে যে কোনো টেস্ট বা এক্সপেরিমেন্ট করছিলেন এমন না, বোর আসলে তারই সহযোগী হিসেবে তারই ল্যাবে কাজ করতেন, কিন্তু রাদারফোর্ড আমার যে সকল সীমাবদ্ধতাগুলো দিয়ে গেছেন বোর সেগুলাকেই এসে সর্বপ্রথম ঠিক করে গেছে। এবং বোর পরমাণু মডেলের সার্থকতা হচ্ছে ভাই প্রথম তিনটা। এক, সেটা হচ্ছে কক্ষপথ সম্পর্কে ধারণা। সার্থকতা কক্ষপথ সম্পর্কে ধারণা, যেটা রাদারফোর্ড দিয়ে যায়নি, উনি দিয়ে গেলেন, যে মানে ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে এসে পতিত হতে পারে না, কারণ সুনির্দিষ্ট কিছু কক্ষপথ আছে যেখানে ইলেকট্রন ঘুরবে। ঠিক আছে, এখান থেকে কখনোই নিউক্লিয়াসে আসতে পারবে না, সম্পর্কে ধারণা এমন। দুই হচ্ছে যে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এখানে আবার বোর আলোচিত হয়েছে, সমালোচিত আসলে, ভরবেগ সম্পর্কিত ধারণা। এবং তিন, সেটা হচ্ছে বর্ণালী সম্পর্কিত ধারণা। আচ্ছা, এই যে তিনটা উনি কাজ করে গেছিলেন, এগুলো হচ্ছে তার সার্থকতা। ওকে, চলো আমরা একটু দেখি বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 সালে, তার 2 বছর পরে, বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলটি প্রদান করেন। এবং এই মডেল অনুযায়ী পরমাণু মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের মতবাদগুলো হচ্ছে অনেকটা এরকম: পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু গোলাকার বা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ঠিক আছে, ইচ্ছা মতো যে কোনো দিকে কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যেগুলাকে আমরা বলি হচ্ছে অরবিট বা শেল বা শক্তি স্তর। কি বলি বলো? অরবিট, যেখানে ইলেকট্রন ঘুরে, বা শেল বা শক্তি স্তর।
প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর। ওকে, অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনগুলোকে কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথে এন দ্বারা প্রকাশ করা হয়, মানে এন হচ্ছে আমার অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি হয় হচ্ছে আমাদের 1, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কে শক্তি স্তর, কে শেল। এন এর মান যদি হয় হচ্ছে আমাদের 2, তাহলে এটাকে বলা হয় কে এল। এন এর মান যদি হয় হচ্ছে 3, তাহলে এটাকে বলা হয় এম। তারপরে এন এর মান যদি হয় হচ্ছে 4, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে এন। এরকমভাবে এটা চলতে থাকে, কে এল এম এন ওপি এরকমভাবে চলতে থাকে। দেখো এখানে এটা বলা আছে এন শক্তি স্তর ইত্যাদি। ওকে, এটা তার প্রথম মতবাদ আসলো। এরপরে বোর পরমাণু মডেল অনুযায়ী কোনো শক্তি স্তরে ইলেকট্রন কৌণিক ভরবেগ MVR, কৌণিক ভরবেগ MVR, এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের বেগ এবং যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ। MVR সমান হবে হচ্ছে NH/τS পাই। এটা বোর বলে গেছে, কিন্তু এটার জন্যই সে সমালোচিত হয়েছে বা উনি সমালোচিত হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমি বলতেছি। হ্যাঁ, এটা বলে গেছেন বোর সাহেব। কৌণিক ভরবেগ হবে হচ্ছে H/τS পাই। H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। H/τS পাইয়ের সরল গুণিতকের সমানুপাতিক। তো সরল গুণিতকের জন্য সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তখন এখানে n চলে আসে, বা কক্ষপথ। n হচ্ছে কি? কক্ষপথ। Hটা কি বলো? প্ল্যাঙ্কের ধ্রুবক। পাই তো আমরা জানি 3.1416 প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এমন। ঠিক আছে? আচ্ছা, এমটা তো বললামই, ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রনের মানে যে কক্ষপথ আছে সেটার ব্যাসার্ধ, NH/τS পাই। এন তো হচ্ছে যততম শক্তি স্তরে আছে তত। ওকে, সেখানে এটা বলা হয়েছে। দেখো এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ বা ব্যাসার্ধ যেখানে ঘুরতে সেটা, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ বা শক্তি মানে তার হচ্ছে গতিবেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এন হচ্ছে যেই প্রধান শক্তি স্তরে আছে কততম শক্তি স্তরে সেটার মান 1 2 3 4 এমন হতে পারে। ওকে, এখানে এন শক্তি স্তরের মান কম, সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যেই শক্তি স্তরে এন এর মানটা বেশি সেইটা শক্তি স্তর হচ্ছে উচ্চ শক্তি স্তর। এটা আমাদের জানার কথা। এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, এইটাতে এই যে বোর পরমাণু মডেলটা হচ্ছে কাইন্ড অফ এরকম ভাবে এটা দেখে কি বলা হলো, এই ফিগারটা থাকলে তুমি বুঝতে পারবা যে পরমাণু ঘোরার সময় কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, তবে মানে কক্ষপথে থাকা পরমাণুগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, এখান থেকে যদি সে এখানে আসে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, শক্তি বিকিরণ করবে। লাইক হচ্ছে এই যে দেখো, এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, শক্তি নির্গত হচ্ছে বা বিকিরণ হচ্ছে। আবার নিম্ন শক্তি স্তর থেকে দেখো ভাই উচ্চ শক্তি স্তরে গেল, তখন সেটাতে কি হচ্ছে? শক্তি শোষিত হচ্ছে। তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে বা শক্তি ত্যাগ করে, শক্তি ছেড়ে দেয়। আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি করে? সে শোষণ করে। এই হচ্ছে এখানকার কথা। ঠিক আছে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে নির্দিষ্ট মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ হবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরিত হবে। এবং এই বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এইচ নিউ, ই ইকুয়ালস টু হয় হচ্ছে এইচ নিউ। এটাকে কি বলতেছি আমরা? নিউ, NEU, নিউ। আচ্ছা, নিউ সমান হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিউ হচ্ছে কম্পাঙ্ক। এটা দিয়ে কি বোঝায় বলো? কম্পাঙ্ক। ল্যামডা দিয়ে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। যখন পাবা তখন আরো ক্লিয়ার হবে আসলে সামনে কোশ্চেন সলভ হয়েছে। ওকে, এরপরে আসো, সি হচ্ছে আলোর বেগ, নিউ হচ্ছে শোষিত শক্তি বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় আলো বিকিরণ করে, এবং সেটা যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের ভিতরে হয়, আমাদের দৃশ্যমান মানে আমরা আলো কোন রেঞ্জেরটা দেখতে পাই ভাই জানো? 380 থেকে 780 ন্যানোমিটারের যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে নর্মালি আমরা সেই আলোটাকে দেখতে পাই। সো আমাদের দৃশ্যমান অঞ্চলের ভিতরে হলে সেখানে আমরা একটা বর্ণালী দেখতে পাবো। ঠিক আছে, সেটাকে পারমাণবিক বর্ণালী বলে, অ্যাটমিক স্পেকট্রা। বর্ণালী, একটা বর্ণ সৃষ্টি হয়। ওকে, এবার বোর পরমাণু মডেলের সাফল্য। ওই যে তিনটার কথা বললাম না, এই তিনটাই হচ্ছে তার সাফল্য, যেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী সৌরজগতের মতন মানে একটা অনির্দিষ্ট পথের ভিতরে ঘুরতে আছে, বাট বোর পরমাণু মডেল এসে প্রথমে সেটাকে ঠিক করলো যে না, একটা নির্দিষ্ট শক্তি স্তর নির্দিষ্ট কক্ষপথের ভিতরে ইলেকট্রনগুলো ঘুরে, এবং ইলেকট্রন ঘোরার সময় কোনো প্রকার শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করে না। এটা হচ্ছে তার প্রথম মানে সাফল্য।
ওকে, পরেরটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ করে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তরে আসা যেত না, বরঞ্চ সে ঘুরতে ঘুরতে একটা মানে নিউক্লিয়াসে পরিণত হয়ে যেত, এরকম একটা কনসেপ্ট ছিল। বাট বোর পরমাণু মডেল বললো যে এমনটাও না, শক্তি শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, শক্তি বিকিরণ করে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, এবং যখন শক্তির বিকিরণের ঘটনাটা ঘটে সেই বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের ভিতরে হয় তাহলে সেখানে একটা রেখা বর্ণালী সৃষ্টি হয় এবং যেটা আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এরপর দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, বাট বোর পরমাণু মডেল অনুযায়ী ঠিকই এই বর্ণালীর বিষয়টা ব্যাখ্যা করা যায়। ওকে, এবার চলে আসো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী কী। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতরে প্রথম সেই সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা যিনি উনি দিলেন mvr সমান NH/2 পাই, হ্যাঁ, এই ফর্মুলাটার কোনো ডেরিভেশন উনি দিলেন না। এখন হাইজেনবার্গের নীতিটা যেটা ছিল অনিশ্চয়তার নীতি, আমরা নাম শুনেছি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা বলা হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর গতি এবং ভর মানে তার গতি এবং অবস্থান একই সাথে শতভাগ শুদ্ধ আকারে বলা যায় না। যদি আমরা গতিটা সর্বোচ্চ মানে শুদ্ধ আকারে বলতে চাই তাহলে গতি বলার সাথে সাথেই তো তার অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, সো অবস্থানটা বলা যাবে না। যদি আমরা অবস্থানটা বলতে চাই তাহলে তার গতিটা শুদ্ধ হবে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। বাট এখানে দেখো দুইটাই হয়ে গেছে, এখানে উনি দুইটাকে ব্যাখ্যা করতেছেন, দেখছো কত বড় মানুষ, এই যে ভিও ব্যাখ্যা করতেছেন আরও ব্যাখ্যা করতেছেন একই সাথে। তো হাইজেনবার্গের নীতি অনুযায়ী এটা আসলে অনিশ্চিত বা এটা আসলে ঠিক না হাইজেনবার্গের নীতি অনুযায়ী, কারণ হাইজেনবার্গের নীতি তো আসলে ডেরিভেশন আছে, উনি তো এটাকে থিওরি কিভাবে আসছে সেটা বলে গেছে, বাট বোর তো এটা বলে যায় নাই। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে নিশ্চয়ই এর মানে বোরের ফর্মুলার ভিতরেই ত্রুটি আছে এমন। সো চলো আমরা দেখি ওটা। বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেল ব্যাখ্যা করা যায় না, এটাও আরেকটা, এটা আমরা একটু পরে বলতাম। যাই হোক, এটা মাথায় রাখবা যে এক ইলেকট্রন বিশিষ্ট বা হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ যে মৌলগুলো আছে, হাইড্রোজেন সদৃশ মৌলকে এক ইলেকট্রন বিশিষ্ট বানাতে হবে তোমার। সো আমি হাইড্রোজেন বানালাম ধরো, তারপরে হিলিয়ামকে যদি আমরা কখনো প্লাস চার্জ করাতে পারি তাহলে সেটা হাইড্রোজেন সদৃশ হলো, লিথিয়ামকে যদি আমরা নর্মালি 2+ চার্জ করাতে পারি তাহলে সেটা হাইড্রোজেন সদৃশ হলো, বেরিলিয়ামকে যদি আমরা 3+ করাতে পারি, বাট কখনোই সিলিকন মানে কার্বনকে তুমি 4+ করাতে পারবা না, সো ওটা আর করবে না। এই চারটার ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এই চারটার ব্যাখ্যা করতে পারে, বাট অন্য কারোটা পারে না। আচ্ছা, বোর পারমাণবিক মডেল অনুযায়ী শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে বর্ণালীতে একটা মাত্র রেখা দেখতে পাওয়ার কথা, বাট যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি আবিষ্কার করলাম তখন দেখলাম এই পরমাণু মডেলে অনেকগুলো সূক্ষ্ম রেখার বিভাজন ঘটে আছে, যেটাকে আমরা জিম্যান ফলাফল এবং স্টার্ক ফলাফল হিসেবে ব্যাখ্যা করি, কিন্তু এটা বোর পরমাণু মডেলে ব্যাখ্যা করা নাই। কিভাবে পারবে বল ভাই, তার সময় তো আমার ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারই হয়নি, সো কিভাবে পারবে, না পারাটাই স্বাভাবিক, বাট স্টিল এটাকে আমরা তার সীমাবদ্ধতার ভিতরে রাখি। ওকে, আচ্ছা, বোর পরমাণু মডেল অনুযায়ী শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয় যে কক্ষপথ উপবৃত্তাকার পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে না উপবৃত্তাকার পথেও পরিভ্রমণ করে। ওকে, আচ্ছা, এই তো ছিল হচ্ছে এখানকার কথা। আর আরেকটা কথা তো আমি তোমাকে হচ্ছে এমভিআর এর পয়েন্টটা তো বলেই দিলাম, এমভিআর এর পয়েন্টটা তুমি তোমার বইয়ের ভিতরে পেয়ে যাবা, হ্যাঁ, এমভিআর এর যে আরেকটা পয়েন্টের কথা বললাম সেটা তো তুমি বুঝছোই। সো এই পার্টটুকুই, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সার্থকতা, এই দুই জিনিস ভালো মতন বুঝতে হবে, কোনটা রাদারফোর্ড পরমাণু মডেল, সৌরজগতের মতন মডেল কোনটা, হ্যাঁ, এই পার্টগুলো আমাদেরকে জানতে হবে। এখান থেকে একটা সিওর সিকিউ তুমি পাবা, ঠিক আছে, একেবারে লিখে রাখতে পারো। এই চ্যাপ্টার যদি থাকে এক্সামে তাহলে শিওর সিকিউ তুমি এখান থেকে পাবা। সো এরপরে আমাদের আসলে চলে আসতে হবে পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা পার্ট 2 এর ভিতরে কমপ্লিট করব, পার্ট 2 এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করব, ঠিক আছে। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো, এবং যেভাবে ক্লাসগুলো কমপ্লিট করাচ্ছি সেভাবে আসলে করতে থাকো। ইনশাল্লাহ তোমার স্কুল পরীক্ষার ভিতরে প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষার ভিতরে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবো আমরা একসাথে, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।